ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025-এর ফলে টিডিএস ক্যালকুলেশনে কিছু পরিবর্তন এসেছে। আপনি যদি অ্যাকাউন্টস, ফাইন্যান্স বা এইচআর ডিপার্টমেন্টে যদি চাকরি করেন এবং স্যালারি পেমেন্টের সাথে যদি জড়িত থাকেন, তাহলে আপনি জানেন যে ফাইন্যান্স অর্ডিন্যান্সের ফলে এবার স্যালারির উপরে যে টিডিএস ক্যালকুলেশন করবেন তাতে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এসেছে। এখন এই ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025 অনুযায়ী আপনি কিভাবে টিডিএস ক্যালকুলেশন করবেন স্যালারির উপরে, তারপর শুধু টিডিএস ক্যালকুলেশনই না, এর সাথে কিন্তু কতগুলি স্টেটমেন্ট জমা দিতে হয় ট্যাক্স অফিসে। কোন কোন স্টেটমেন্টগুলো জমা দিতে হয় এবং আপনি এই ফরম্যাটগুলো কোথায় পাবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওটিতে ডিসকাস করব। তাহলে চলুন জেনে নেই। তাহলে যেটা শুরুতে বলেছিলাম যে ফাইন্যান্স অর্ডিন্যান্সের ফলে টিডিএস ক্যালকুলেশনে কিছু পরিবর্তন এসেছে। আমরা সরাসরি কিভাবে আপনি স্যালারির উপর টিডিএস ক্যালকুলেশন করবেন তার একটা উদাহরণ ব্যবহার করব। সেই উদাহরণ থেকে আমরা ধাপে ধাপে টিডিএস ক্যালকুলেশন করব এবং আমরা যখন প্রতি মাসে স্যালারি পেমেন্ট করি তখন কিন্তু সেই স্যালারি পেমেন্ট থেকে প্রতি মাসে আমরা এভারেজ যে রেট আছে বা মান্থলি যে অ্যামাউন্ট আছে সেটা বের করে তারপর ওই অ্যামাউন্ট আমরা বাদ দিই, তারপরে কিন্তু আমরা স্যালারিটা ব্যাংকে ট্রান্সফার করি। তাহলে প্রথমে চলুন দেখে নিই যে উদাহরণটি ব্যবহার করব। সেই উদাহরণটি স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, আমি আর এখানে রিপিট করছি না যাতে ভিডিওটি শর্ট হয়। এই উদাহরণটি ব্যবহার করে আজকে আমরা এই টিডিএস ক্যালকুলেশন করব। এখানে যে আব্দুল করিমের উদাহরণটি ব্যবহার করেছি, তিনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তিনি প্রতি মাসে এই স্যালারিটা পেয়ে থাকেন। আমরা প্রতি মাসেরটাকে বছরে 12 দিয়ে গুণ করে 12 মাসেরটা বের করেছি। তাহলে প্রথম ধাপে আমরা ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করব। আমরা ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করব এই কারণ আপনি জানেন যে একজন স্যালারিড পার্সন যখন একটা কোম্পানি থেকে বেতন পান তখন ওই বেতন থেকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ এক্সাম্পশন বাদ দেওয়া যায় এবং এক্সাম্পশন বাদ দেওয়ার পরে তার যে ট্যাক্সেবল ইনকাম আমরা বের করি সেই ট্যাক্সেবল ইনকাম যদি যে ট্যাক্স ফ্রি থ্রেশহোল্ড যেটা আছে ওইটা যদি এক্সিড করে তাহলে কিন্তু আপনি ট্যাক্স কাটবেন, অর্থাৎ প্রতি মাসে উৎসে কর কর্তন করে তারপর বাকি টাকা ব্যাংকে ট্রান্সফার করবেন। যদি ওই এক্সাম্পশন বাদ দেওয়ার পরে যদি তার ট্যাক্স ফ্রি লিমিটের নিচে যদি থাকে তার ট্যাক্সেবল ইনকাম, তাহলে কোনো ট্যাক্স কর্তন করতে হবে না। তিনি যেই টাকাটা স্যালারি পান টোটাল স্যালারিটা তার ব্যাংকে ট্রান্সফার করে দিবেন। তাহলে চলুন এবার দেখি যে উদাহরণটা যে দেখেছি আমরা প্রথম ধাপে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করি। এখন স্যালারিড পার্সন যারা অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করা খুবই সহজ, কারণ তিনি সারা বছর ধরে যত টাকা স্যালারি পান যে কোনো খাতেই হোক সব স্যালারিগুলো যোগ করবেন। যোগ করে তারপরে তা থেকে আপনি হলো এক্সাম্পশনটা বাদ দিবেন। এক্সাম্পশন আপনি জানেন যে 1/3 অফ ট্যাক্সেবল ইনকাম অথবা 5 লাখ টাকা। গত বছর এটা ছিল 4.5 লাখ টাকা সর্বোচ্চ লিমিট, এই বছর ফাইন্যান্স অর্ডিন্যান্সে এটা বাড়িয়ে 5 লাখ টাকা করা হয়েছে। তাহলে আমরা যে উদাহরণটি ব্যবহার করছি সেখানে মোট স্যালারি থেকে সারা বছরে আব্দুল করিমের ইনকাম ছিল 13,44,000 টাকা। আপনি 13,44,000 টাকা যে আমরা যে দেখছি, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে যেসব কর্মকর্তাকে আপনি স্যালারি দিচ্ছেন তাদের সকল স্যালারি যে খাতে স্যালারি দেওয়া হয় সবগুলো আপনি যোগ করবেন। যদি মান্থলি যদি দেওয়া হয় তাহলে মান্থলিকে 12 দিয়ে গুণ করে এক বছরেরটা বের করে সবগুলো যোগ করবেন। যেমন আমি যোগ করে এখানে করেছি 13,44,000 টাকা। এবারে 13,44,000 টাকাকে আমরা 3 দিয়ে ভাগ করব, ভাগ করলে আসা 4,48,000 টাকা। কিন্তু আমরা একটু আগে বলেছিলাম যে সর্বোচ্চ লিমিট যেটা ষষ্ঠ তফসিলে দেওয়া আছে যে 5 লাখ টাকা। তাহলে যেহেতু 4,48,000 টাকা ছোট, এর জন্য এই 4,48,000 টাকা আমরা 13,44,000 টাকা থেকে বাদ দেব। এটা থেকে বাদ দিলে তারপরে যে আপনার ট্যাক্সেবল ইনকাম যেটা এটা আসে 8,96,000 টাকা। অর্থাৎ আব্দুল করিমের ট্যাক্সেবল ইনকাম হলো 8,96,000 টাকা। যেভাবে আমি বের করেছি আপনারাও এইভাবে টোটাল স্যালারি ইনকাম থেকে এক্সাম্পশনটা বাদ দিয়ে তারপরে ট্যাক্সেবল ইনকামটা বের করুন। বের করে দেখুন যে এখানে আমরা যেটা বের করেছি 8,96,000 টাকা, অর্থাৎ একজন পুরুষ ব্যক্তির ট্যাক্স ফ্রি লিমিট কিন্তু 3,75,000 টাকা। এখানে 3,75,000 টাকা এর জন্য বলছি, আপনি হয়তো দেখেছেন ফাইন্যান্স অর্ডিন্যান্সে আগামী বছর অর্থাৎ 2026-27 কর বর্ষে যে ট্যাক্স রিটার্ন সাবমিট করবে তার জন্য কিন্তু ইতিমধ্যেই ট্যাক্স হার এবং ট্যাক্স ফ্রি লিমিট এগুলো দেওয়া আছে। যেহেতু আপনি 25-26 ইনকাম ইয়ারের জন্য আপনি ট্যাক্স ক্যালকুলেশন করছেন এবং যার কাছ থেকে আপনি এই ট্যাক্স ক্যালকুলেশন করছেন তিনি কিন্তু আগামী বছর অর্থাৎ
26-27 কর বর্ষে কিন্তু ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন। এর জন্য আপনি যেহেতু আপনি 26-27 কর বর্ষের ট্যাক্স রেট এবং ট্যাক্স ফ্রি লিমিট জানেন, তাই ওইটাই ফলো করুন। কারেন্ট ইয়ারের যেই 3.5 লাখ টাকা, এটা কিন্তু আপনার ফলো করার দরকার নেই, কারণ আপনি আগামী বছরটা ইতিমধ্যেই জেনে গেছেন। তাই আমরা এখানে 3,75,000 টাকা ট্যাক্স ফ্রি লিমিট ব্যবহার করব। 3,75,000 টাকা যেহেতু অতিক্রম করেছে, অর্থাৎ 8,96,000 টাকা, এই জন্য আব্দুল করিমের স্যালারি যখন পেমেন্ট করা হবে, তখন প্রতি মাসে তার স্যালারি থেকে উৎসে করকর্তন করে বাকি টাকাটা ব্যাংকে ট্রান্সফার করতে হবে। তাহলে চলুন এবার আমরা দ্বিতীয় ধাপে দেখি যে ট্যাক্স রিবেট। ট্যাক্স রিবেটটা আমরা এই জন্য বাদ দিব, কারণ হলো আমরা যারা ব্যক্তি করদাতা, আমরা কিন্তু আমাদের ট্যাক্সেবল ইনকামের উপরে এবং আমরা যে ইনভেস্টমেন্ট করি, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, এটার উপরে কিন্তু আমরা ট্যাক্স রিবেট পেয়ে থাকি, এবং এই ট্যাক্স রিবেটটা বাদ দিয়ে যেই নেট ট্যাক্স লাইবিলিটি থাকে ওইটা আমরা সরকারকে প্রদান করে থাকি। যদিও বছরের শুরুতে আপনি জানেন না যে আসলে যার কাছ থেকে আপনি উৎসে করকর্তন করছেন তিনি আসলে কি ইনভেস্টমেন্ট করবেন কিনা, ইনভেস্টমেন্ট কত করবেন বা কম করেন কিনা, এটা আসলে আমরা যারা অ্যাকাউন্টস, ফাইন্যান্স বা এইচআর ডিপার্টমেন্টে চাকরি করি, এটা আমাদের আসলে চিন্তার বিষয় না। কারণ হলো যিনি ট্যাক্স রিটার্ন প্রদান করবেন, তখন তিনি যদি কোনো ইনভেস্টমেন্ট না করেন, তাহলে আপনি তার কাছ থেকে যে উৎসে করকর্তন করেছেন, ওই করকর্তন করার ফলে আর তিনি যদি ইনভেস্টমেন্ট না করেন, তাহলে যে গ্যাপটা থাকবে, অর্থাৎ তাকে যে বাড়তি ট্যাক্সটা দিতে হবে, তিনি যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, তখন তিনি এই কর জমা দিয়ে তারপর ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন। অতএব আপনি বিবেচনা করুন যে তিনি ইনভেস্টমেন্ট করবেন সারা বছর ধরে এবং তিনি সম্পূর্ণ ট্যাক্স রিবেটটাই পাবেন। তাই আমরা সরাসরি তিনটা যে ট্যাক্স রিবেট ক্যালকুলেশনের অ্যামাউন্ট আছে ওইটাতে আমরা যাব না। আপনি জানেন যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15% অথবা ট্যাক্সেবল ইনকামের 3% অথবা সর্বোচ্চ 10 লাখ টাকা, এই তিনটা অ্যামাউন্টের মধ্যে যেটা ছোট হবে সেটা একজন ব্যক্তি করদাতা ট্যাক্স রিবেট পেয়ে থাকে। আমরা যেহেতু স্যালারি টিডিএস ক্যালকুলেশন করছি, তাই আমরা ওই তিনটা ফিগারে যাব না। আপনি সরাসরি সহজভাবে ট্যাক্সেবল ইনকাম আমরা যেটা বের করেছি 8,96,000 টাকা, ওইটার 3% আমরা ট্যাক্স রিবেটটা বের করে নিব। আমরা ধরে নিচ্ছি যে এটাই তিনি সর্বোচ্চ ট্যাক্স রিবেট পাবেন এবং এই অ্যামাউন্টে আমরা বাদ দিব। তাহলে 8,96,000 টাকার যদি আপনি 3% যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে আসবে 26,880 টাকা। অর্থাৎ তিনি সারা বছরে তিনি যে স্যালারি পাবেন, আমরা ধরে নিচ্ছি যে এটাই তার শুধু ইনকাম, এর উপর তিনি 26,880 টাকা ট্যাক্স রিবেট পাবেন। আমরা যখন ট্যাক্স পরের ধাপে যখন ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করব, তখন আমরা এই ট্যাক্স রিবেট 26,880 টাকা বাদ দিব। এবার চলুন আমরা তৃতীয় ধাপে তার ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করি। আমরা যখন ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করব, তখন আমরা কিন্তু সারা বছরের ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করব। একজন ব্যক্তি করদাতা যেভাবে ট্যাক্স ক্যালকুলেশন করেন, আপনিও সেই একইভাবে সারা বছরের আয় হিসাব করে, অর্থাৎ সারা বছরের স্যালারি থেকে ইনকাম হিসাব করে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করবেন। তারপরে আমরা যে মান্থলি যে স্যালারি দেই, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করব। ভাগ করে যে অ্যামাউন্টটা আসবে ওইটা আমরা প্রতি মাসে মাসে স্যালারি দেওয়ার সময় বাদ দিব। তাহলে এবার চলুন দেখি যে তার টোটাল 8,96,000 টাকার উপরে ট্যাক্স কত আসে। এখানে আবারও আপনাকে বলে দিচ্ছি যে আমরা কিন্তু কর বর্ষ 2026-27, আপনি যদি ফাইন্যান্স অর্ডিন্যান্স দেখেন তাহলে দেখবেন কর বর্ষ 2026 এবং 27-এর জন্য স্ল্যাব ওয়াইজ ট্যাক্স রেট দেওয়া আছে। প্রথম 3,75,000 টাকা পর্যন্ত শূন্য, তারপরে কিন্তু 3 লাখ টাকার উপরে 10% শুরু হয়েছে। এটার কারণ হলো এই যে বর্তমানে যে কর বর্ষ চলছে 2025-26, এই বছরই কিন্তু আপনার ট্যাক্স ফ্রি লিমিট হলো 3.5 লাখ টাকা, আর যে 5% যে 1 লাখ টাকার উপরে পরবর্তী 1 লাখ টাকার উপরে যে 5% যে ট্যাক্স রেট শুরু হতো, এটা কিন্তু আগামী কর বর্ষ অর্থাৎ 26-27 থেকে কিন্তু এই স্ল্যাবটা আর থাকবে না। তখন সরাসরি শুরু হয়ে যাবে 3 লাখ টাকার উপরে 10%, তারপরে 4 লাখ টাকার উপরে 15% এবং পরবর্তী 5 লাখ টাকার উপরে 25% এবং অবশিষ্ট টাকার উপরে 30% হিসেবে চলবে। তাহলে আমরা প্রথমে 3,75,000 টাকা পর্যন্ত নীল করেছি, অর্থাৎ ট্যাক্স হলো শূন্য। তার পরবর্তী 3 লাখ টাকা এবং অবশিষ্ট টাকার উপরে 10% এবং 15% হিসেবে ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে তার টোটাল ট্যাক্সেবল ইনকামের উপরে মোট ট্যাক্স আসে 63,150 টাকা। স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, আপনি ক্যালকুলেশনটি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন যে কিভাবে ক্যালকুলেশন করেছে। আপনিও ঠিক একইভাবে ক্যালকুলেশন করবেন। তাহলে এই যে 63,150 টাকা যে আমরা পেয়েছি, এর থেকে আমরা যে আগে 26,880 টাকা ট্যাক্স রিবেট বের করেছিলাম, এই 26,880 টাকা বাদ দিব।
এই রিবেটটা বাদ দেওয়ার পরে তার নেট ট্যাক্স লায়াবিলিটি আসে 36,270 টাকা, অর্থাৎ সারা বছর ধরে আব্দুল করিমকে 36,270 টাকা দিতে হবে। এই যে 36,270 টাকা ক্যালকুলেশন করেছি, এটা কিন্তু 12 মাসে দিতে হবে। আপনি যেহেতু প্রতি মাসে স্যালারি দিচ্ছেন, তাই এই 36,270 টাকাকে 12 দিয়ে ভাগ করুন। ভাগ করলে দেখুন আসে 3,023 টাকা। এখন এই 3,023 টাকা আপনি প্রতি মাসে যখন স্যালারি পেমেন্ট করবেন, তখন এই স্যালারি পেমেন্ট থেকে বাদ দিবেন। আব্দুল করিম স্যালারি পায় প্রতি মাসে 1,02,000 টাকা। এই 1,02,000 টাকা থেকে 3,023 টাকা বাদ যাবে। আমরা যখন উৎস করকর্তন বাদ দিব, তখন আমরা যেহেতু এখানে 3,023 টাকা যেহেতু একটা ফ্র্যাকশন অ্যামাউন্ট, তাই আমরা একে রাউন্ডেড করে নিব, অর্থাৎ প্রতি মাসে 3,000 টাকা করে আমরা বাদ দিব। আপনিও যদি এরকমের কোনো ফ্র্যাকশন অ্যামাউন্ট পান, তাহলে আপনি রাউন্ডেড করে নিতে পারেন, অর্থাৎ 3,000 টাকা যদি ধরুন আপনার আসে 2,600 টাকা, তাহলে আপনি 2,500 টাকা আপনি করে বাদ দিতে পারেন। আমরা যে 3,000 টাকা যেটা বের করেছি, বা আপনি যেটা 2,500 টাকা বের করেছেন, এইটাই কিন্তু মান্থলি টিডিএস অ্যামাউন্ট, বা যেটাকে আমরা অ্যাভারেজ রেট বলি, এইটাই কিন্তু অ্যাভারেজ অ্যামাউন্ট, অর্থাৎ প্রতি মাসে আপনি এই অ্যামাউন্টটাই বাদ দিবেন। এই যে 3টি ধাপে আমরা ট্যাক্সেবল ইনকাম, তারপর ট্যাক্স রিবেট এবং এখন যে মান্থলি টিডিএস বের করলাম, এই 3টি ধাপ ফলো করে আপনি খুব সহজে কিন্তু যে কোনো এমপ্লয়ির যখন স্যালারি পেমেন্ট করবেন, তখন এই টিডিএসটা ক্যালকুলেশন করতে পারেন। বুঝতেই পারছেন যে একদম সহজ, আপনি খুব সহজে ভাবে ক্যালকুলেশন করতে পারেন। আরো সহজভাবে আপনি ক্যালকুলেশন করতে পারেন। আমি যে ধাপে ধাপে ক্যালকুলেশন করেছি, এটা যদি আপনি এক্সেল ফরম্যাটে আপনি যদি এটা যদি তৈরি করে নেন, তাহলে কিন্তু আপনি শুধু ফর্মুলা দিলে এবং অ্যামাউন্ট গুলো চেঞ্জ করলেই আপনি সহজে এই ক্যালকুলেশনটা করতে পারবেন। কিভাবে আপনি এই স্যালারির উপর টিডিএস ক্যালকুলেশন করবেন, এবং আরো যদি আপনি টিডিএস সম্পর্কে জানতে চান, তাহলে কিভাবে আপনি এই টিডিএস কমপ্লাই করতে পারেন, কত কাটবেন, কিভাবে কাটবেন, এই বিষয়গুলো যদি আপনি ব্যাখ্যা সহ জানতে চান, তাহলে আমাদের একটি বই রয়েছে, উৎসে করকর্তন, রোকামারিতে এবং নীল খেতে পাওয়া যায়, আপনি বইটি দেখতে পারেন। প্রথম ধাপে আপনি জানলেন যে টিডিএস কিভাবে ক্যালকুলেশন করবেন। তবে এই যে আমরা যে 3,000 টাকা যে রাউন্ডেড করে তারপর প্রতি মাসে যে কেটে যাচ্ছি, এখানে কিন্তু দেখুন যে 23 টাকা বাদ দিচ্ছি না। আপনি যখন জুন মাসে গিয়ে যখন ক্যালকুলেশন করবেন, তখন কিন্তু আপনাকে জুন মাসে আপনি সারা বছর ধরে আবার হিসেব করবেন, কারণ ফাইন্যান্স অর্ডিন্যান্সে বা ফাইন্যান্স অ্যাক্টে কিছু পরিবর্তন আসতে পারে, এর ফলে ট্যাক্স ক্যালকুলেশনে কিন্তু আবার পরিবর্তন আসতে পারে। এই জন্য যেভাবে 3টি ধাপে ট্যাক্স ক্যালকুলেশন করেছি, আপনি ঠিক একইভাবে এইভাবে আবার জুন মাসে ক্যালকুলেশন করুন। ক্যালকুলেশন করে দেখুন যে আপনি 11 মাসে টোটাল কত টাকা ট্যাক্স কেটেছেন, এবং জুন মাসে আর বাকি কত টাকা ট্যাক্স কর্তন করতে হবে। জুন মাসে যে টাকাটা বাকি থাকবে, টোটাল টাকাটা আপনি কেটে তারপরে জুন মাসের বেতন দিবেন, অর্থাৎ আপনাকে বছর শেষে গিয়ে জুন মাসে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এছাড়াও আরো 2টি কারণে যে কোনো স্যালারি পার্সনের ট্যাক্সে অ্যাডজাস্টমেন্ট আসতে পারে। এর মধ্যে একটি হলো, বছরের মধ্যে যে কোনো সময় যদি তার স্যালারি যদি ইনক্রিমেন্ট হয়, তাহলে কিন্তু আপনাকে আবার এই একই পদ্ধতি ফলো করে আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে এবং অ্যাডজাস্ট করতে হবে। আরেকটা কারণে ট্যাক্সের পরিবর্তন আসতে পারে, সেটা হলো যদি কোনো স্যালারিড পার্সনের যদি গাড়ি থাকে নিজের, তাহলে কিন্তু তিনি কিন্তু 25,000 টাকা বা সিসি ভ্যাটে কিন্তু তিনি ট্যাক্স দিয়ে থাকেন, অ্যাডভান্স ট্যাক্স, এবং এই ট্যাক্সটা কিন্তু আপনি স্যালারি যখন পেমেন্ট করবেন, তখন তিনি যদি ট্যাক্স দেন, তাহলে এই অ্যামাউন্টটা কিন্তু, অর্থাৎ গাড়ির উপরে যিনি যে অ্যাডভান্স ট্যাক্স দিয়েছে, এটা কিন্তু বাদ দিতে হবে। বাদ দিয়ে আপনি বাকি টাকাটা আপনি সারা বছর ধরে হিসাব করে তারপর হলো বাদ দিবেন। অর্থাৎ এই 3টি কারণে স্যালারির ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে ট্যাক্স ক্যালকুলেশনে। আপনি স্যালারি টিডিএস ক্যালকুলেশন করা এবং অ্যাডজাস্ট করা সম্পর্কে যাবতীয় জেনেছেন। এবার আমরা শেষ ধাপে জানবো যে এই যে স্যালারি যে আপনি পেমেন্ট করার সময় ট্যাক্স ক্যালকুলেশন করেছেন, ট্যাক্স পেমেন্ট করেছেন, সরকারি কোষাগারে যে জমা দিয়েছেন, এই জমা দেওয়ার পরে কিন্তু আপনাকে কিছু ট্যাক্স রিপোর্টিং কিন্তু সাবমিট করতে হয়। আপনি যার কাছ থেকে ট্যাক্স ক্যালকুলেশন করেছেন, যেই স্যালারি পার্সনের কাছ থেকে করেছেন, সারা বছর ধরে যে আপনি ট্যাক্স কেটেছেন এবং তাকে কত টাকা স্যালারি পেমেন্ট করেছেন, এই জন্য কিন্তু আপনাকে একটা স্যালারি স্টেটমেন্ট, যেটা জানেন যে আপনাকে সবাইকেই এটা ইস্যু করতে হয়, এবং এই স্যালারি স্টেটমেন্টটা কিন্তু দেখেই স্যালারি পার্সন কিন্তু বছর শেষে যখন তিনি নভেম্বর মাসের মধ্যে যখন ট্যাক্স রিটার্ন ক্যালকুলেশন করবেন, ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, তখন কিন্তু এটা দেখে কিন্তু তিনি স্যালারি উপরে ট্যাক্স ক্যালকুলেশন করবেন এবং রিটার্ন সাবমিট করবেন। অর্থাৎ আপনাকে স্যালারি সার্টিফিকেট প্রিপারেশন করতে হবে, এবং যাদের কাছ থেকে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করেছেন, ট্যাক্স কেটেছেন, তাদেরকে এই স্যালারি সার্টিফিকেট ইস্যু করতে হবে। দ্বিতীয় স্টেটমেন্টটা হলো যে স্যালারি থেকে যে ট্যাক্স ক্যালকুলেশন করেছেন এবং ট্যাক্স
কর্তন করেছেন এটার জন্য কিন্তু প্রতি 3 মাস অন্তর অন্তর উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়, যেটা আগে ছিল প্রতি মাসে আপনাকে উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হতো। এইবার ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025-এ এটা কোয়ার্টারলি করা হয়েছে, অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অন্তর আপনাকে উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। আপনি যখন উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করতে যাবেন, উইথ হোল্ডিং ট্যাক্স রুল 15-তে দেওয়া আছে যে ফরম্যাটটা, এই রুল 15-র যে শিডিউল আছে ওই গতে আপনি যে স্যালারির জন্য যে উৎসে করকর্তন করেছেন এটার জন্য একটা স্টেটমেন্ট আছে। এটা আপনি যখন উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন তখন এটা সাথে প্রিপারেশন করে জমা দিতে হয়। এছাড়া বছরে আরো 2টা স্যালারি রিলেটেড স্টেটমেন্ট জমা দিতে হয়। একটা হলো যে আপনি সারা বছর ধরে কত টাকা স্যালারি পেমেন্ট করেছেন এবং কত টাকা আপনি ট্যাক্স পেমেন্ট করেছেন, এই সমস্ত যাবতীয় ইনফরমেশন স্যালারি পেমেন্ট রিলেটেড একটা স্টেটমেন্ট জমা দিতে হয় সেপ্টেম্বরে প্রতি বছরে। আরেকটা স্টেটমেন্ট হলো যারা শুধু আপনি যাদের কাছ থেকে ট্যাক্স ক্যালকুলেশন করে ট্যাক্স পেমেন্ট করেছেন, অর্থাৎ টিডিএস পেমেন্ট করেছেন, এবং তারা যে ট্যাক্স রিটার্ন সাবমিট করেছে বছর শেষে নভেম্বরের মধ্যে, এই ইনফরমেশনের অর্থাৎ যারা ট্যাক্স রিটার্ন সাবমিট করেছে তাদের ইনফরমেশন গুলো নিয়ে তারপর হলো এপ্রিল মাসে একটা স্টেটমেন্ট জমা দিতে হয় স্যালারি ফাইলিং রিলেটেড ইনফরমেশন গুলো নিয়ে। তার মানে এখানে আমরা 3টা ট্যাক্স কমপ্লায়েন্টের কথা বলেছি। একটা হলো স্যালারি সার্টিফিকেট, আর একটা হলো কোয়ার্টারলি উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্নের সাথে স্যালারির উপরে যে টিডিএস ক্যালকুলেশন পেমেন্ট করেছেন তার, আর একটা হলো যে সারা বছরের যে ট্যাক্স পেমেন্ট এবং হলো স্যালারি পেমেন্ট করেছেন তার জন্য একটা স্টেটমেন্ট, আর একটা হলো যারা শুধু ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন তাদের জন্য হলো আর একটা স্টেটমেন্ট জমা দিতে হয়। এখানে যে ট্যাক্স কমপ্লায়েন্স গুলোর কথা এবং ট্যাক্স রিপোর্টিং গুলোর কথা শুনেছেন, আপনি এইগুলো যাতে কমপ্লাই করতে পারেন এর জন্য আপনি একটা কমপ্লায়েন্স ক্যালেন্ডার মেনটেন করতে পারেন, যাতে আপনি এই ডেডলাইন গুলো মিস না করেন। এবং এগুলো যদি আপনি মিস করেন তাহলে কিন্তু ট্যাক্স অফিস আপনার কোম্পানির জন্য পেনাল্টি ধার্য করতে পারে। আপনি কিভাবে ট্যাক্স কমপ্লায়েন্স একটা কোম্পানির বা একটা বিজনেসের বা একটা প্রতিষ্ঠানের ট্যাক্স কমপ্লায়েন্স সারা বছর ধরে কি কমপ্লায়েন্স মেনটেন করতে হয় তা যদি জানতে চান, তাহলে আমাদের ট্যাক্স কমপ্লায়েন্সের উপর একটা বই রয়েছে, আপনি এই বইটি রকমারিতে বা নীলখাতে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট, লাইক, শেয়ার করুন এবং আমরা পরবর্তীতে আরো নতুন নতুন এই কর্পোরেট ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্সের উপরে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।